ইউনুস সব পালাইয়া গেছে, এই যে কথাটা বলতেছেন, দেশে ছিল বিদেশে পালাইয়া গেছে, ঠিক আছে, আর আসবেন না বা আর আসবে, দেশে আসলেও কিন্তু উনি পলাতক। উনার নামে যখন 6টা 7টা মামলা ছিল, শেখ হাসিনা সরকার করছিল, তখন উনি বুক ফোলায় কিন্তু পুলিশ ছাড়া রাস্তা দিয়ে হাইটে যেতে পারছে, তার সাথে কোনো সিকিউরিটি লাগে নাই। আর সমস্ত মানুষ তাকায় রয়েছে ইউনুস সাহেবকে এত এই বৈশাখ মাসের রোদের মধ্যে 6 তলা 7 তলায় লিফট ছাড়া তুলতেছে। হাসিনা সরকার সবচেয়ে বড় ফেসিস্ট, সেইটা ছিল তার। কিন্তু এখন যদি তার সাথে 200 পুলিশও দেয়, উনি কিন্তু ঢাকার রাস্তায় হাঁটতে পারবেন না। উনি আসলেই ঢাকায় থাকলেও, বাংলাদেশে থাকলেও উনি পলাতক। ওনাকে পলাতকই থাকতো, বাইরে গিয়ে বরং উনি ফ্রি হাঁটতে পারবো, ফ্রি চলতে পারবো। বাংলাদেশে থাকলে উনি রিয়েলি পলাতক। তো সেই জায়গাতে অন্য যারা আছে, এই যে আসিফ নজরুলের কথা খালি বলতেছে, বয়স আমার অনেক ছোট, আমি যেদিন আইএ পাস করছি, আইএসসি পাস করছি, সেই দিন তার জন্ম হয়েছে, অনেক ছোট আমার। আমি মনে করতাম বুঝি অনেক জ্ঞানী, উনি অনেক আইন জানে, আদালত জানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি কারণে যেন আমি সবসময় বলি, তার পূর্বপুরুষের সঙ্গে বোধ হয় খন্দকার মুস্তাকের বাড়ি তো কুমিল্লা কাছাকাছি, খন্দকার মুস্তাকের দেখা হয়েছিল। এই দুর্বুদ্ধির মানুষগুলা, কুটবুদ্ধির মানুষগুলা, আমার অতি চালাক মানুষগুলাকে আমার পছন্দ হয় না। যে ক্ষমতায় যাওয়ার আগে বলে আমি যদি একবার ক্ষমতা পাইতাম তাইলে দেশটারে বেহেশত বানায় দিতাম, আর ক্ষমতায় যখন গেছে, ক্ষমতা পাইছে, তখন দেশটাকে জাহান্নাম বানাইছে। আমি আসিফ নজরুলদের সম্পর্কে, এই যে মহিলা, আমি ভদ্র মহিলাই বললাম, তারা আসলে ওইভাবে ধরলে পরে ভদ্রলোক পরিবারের সন্তান, যদিও তার বাবা দালাল ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই মহিলা সম্পর্কে এখন আর আমি বলবো না। তারা বিপদে আছে। যেদিন তারা বাকবাকুম করত, যেদিন তারা, আমি বলতাম এই মহিলা সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবে, যেদিন তারা বলতো আমরা কি এমনি ক্ষমতায় আসছি, যদি আপনারা পারতেন আমরা আসলাম কেন, এখন কোথায়, এখন কোথায় আপনি ভদ্র মহিলা, আপনি কোথায়? হ্যাঁ, একবার রাস্তা দিয়ে হাঁটেন তো দেখি, এখন আপনার সাথে কত কিছুর তুলনা হয় জানেন তো। কাজে আমি একটা ছেলে, আমি বলতাম যে জাসদ থেকে ইলেকশন করিয়া 2008 সনে 250 ভোট পাইছিল পার্লামেন্টে, সেও কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল। নামটা বললে আমি বলতে পারি, বলবো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিল সে। সে 8 সনে ইলেকশন করে জাসদের মশাল মার্কা লইয়া 260টা ভোট পাইছিল এমপি ইলেকশন। এদেরকে নিয়ে ওই তার সমস্ত এটা কি বলে, গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে, ভদ্র মহিলাদেরকে মন্ত্রী বানায়া স্বাস্থ্যের দায়িত্ব দিয়া এখন শত শত ছেলে অকালে চলে যাচ্ছে। আমার মৃত্যু তো কোনো দুঃখের না, আমি এদেশে 78 বছর বাঁচছি, কিন্তু যে শিশুটা 2.5 বছর বয়সে মারা গেছে, সে তো 10টা ফজলুর রহমানের চেয়ে যোগ্য হতে পারতো। এই অপরাধের দায়িত্ব কে নিবে, কে নিবে, কে দিবে জবাব? এই যে 500 ছেলে 700 শিশু মারা গেল, এখানে তো অনেকেই মহামানব হইতে পারতো, এই জবাবটা কে দিবে? আমি তো জবাবটা চাই, এবং আমার সরকারের কাছে আমি বলবো দয়া করে এটা তদন্ত করেন, সঠিক সময়ে সঠিক কাজটি কেন শিশুদের জন্য করা হয় নাই। আর একটা কথা করতেছেন যে আমাদের সময়ে জেলখানায় নিতেছে, আমাদের সময় জেলখানা নিতেছে, অনেক মামলা হয়েছে আমাদের সময়। এই মামলাগুলো আমাদের সময়ের না, এই মামলাগুলো হয়েছে ইউনুস সাহেবের সময়ে। শেখ হাসিনা ওয়াদুল কাদের আসামি, দেখা গেল পটুয়াখালী একটা কেসে এখানে সুনামগঞ্জের 15 জনরে আবার আসামি করে দিছে তাদের সাথে। এইসব ভুয়া মামলা টিকবে না, এটা আগের সরকারও বলে গেছে, এখনো সরকারও বলে। কিন্তু আমার অনুরোধ হলো আমার সরকারের প্রতি, আমার ধারণা যে মামলাগুলা ভুয়া, এই মামলাগুলা বাদ দেওয়া উচিত, আর সঠিক মামলাগুলো নিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে এটা ট্রায়ালে নিয়ে আসা উচিত। এইভাবে বছরের পর বছর ভুয়া মামলা দিয়ে মানুষকে নির্যাতন করলে পরে এটা কিন্তু
ওই যে আমি বারবার এক একটা কথা কই, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তবে এইটাও সত্য, বিএনপির কর্মীদের নামে কিন্তু লাখ লাখ কর্মীর নামেও কিন্তু হাজার হাজার ভুয়া মামলা করছে হাসিনা সরকার। এইটাও তারা ঠিক করে না, তারা মাপ চাও, তারা মাপ চায় না কেন? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার একটা ইতিহাস আছে, তার একটা আদর্শ আছে বা ছিল। আওয়ামী লীগের নেতৃত্ব চরমভাবে ফেল করছে, ভুল করছে। গত 15 বছরে আওয়ামী লীগের নেতৃত্ব এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তারাও সেই অহংকারে, আত্মহমিকায় ভুগছিল যে তারা বুঝি শক্তি দিয়ে সবকিছুকে উতরিয়ে যেতে পারবে। কিন্তু সেই শক্তি একটা পর্যায়ে এসে, যেহেতু শক্তিটা ছিল অন্যায় অপরাধের শক্তি, নির্বাচন না দেওয়ার শক্তি, মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার শক্তি, মানুষের অধিকার থেকে বঞ্চিত করার শক্তি তারা প্রদর্শন করেছিল। এক সময় মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আপনি বলবেন 5ই আগস্টে কি মানুষ সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে? আমি বলবো হ্যাঁ, মানুষ সঠিকভাবেই বুঝে ঘুরে দাঁড়িয়েছিল গণতন্ত্রের আন্দোলন করার জন্য, যে হাসিনা সরকার চলে যাবে, ভোট হবে, ভোটে যারা নির্বাচিত হবে তারা এই দেশের দায়িত্ব পালন করবে, এবং হাসিনা সরকার এবং তার লোকজন হাইব্রিডরা যারা এই দেশের মানুষকে অত্যাচার ও বিচার করছে, যদি প্রতিষ্ঠিত হয় এবং প্রমাণিত হয়, বিচার তাদের বিরুদ্ধে হবে। কিন্তু যে কাজটা হচ্ছে সেটা আমরা সবাই মনে করতে চাইলো, মানে অবুঝ মানুষেরা মনে করতে চাইলো আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ইট ইজ নট এ ফ্যাক্ট, আওয়ামী লীগ ফিরে আসবে। যখনই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আওয়ামী লীগের নেতৃত্বের ভুল আছে, তাদেরকে, তারা হয়তো বা পলিটিক্সে কোনোদিন আসতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করবে সেই ফুল দাঁড়াবে। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, গ্যাপটা কিন্তু গত ইলেকশনেও ছিল। আমি এমন কথা বলি যে কথাটা 2 দিন পরে সবাই বলবে, এখন সবাই বলবে ফজলুর রহমান বললো কি। গ্যাপটা কি জানেন? আমরা কিন্তু আমাদের মনের অজান্তে আমরা কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিকে এই দেশে আমাদের সেকেন্ড পাওয়ার করে দিচ্ছি। ইলেকশন করতেছি আমরা, মনে করেন ঢাকা আইনজীবী সমিতিতে অথবা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন করতেছি, আমরা কাউকে ইলেকশন করতে দেই নাই, আমরা জামাতে ইলেকশন করতেছি। কাজে আমরা যদি প্রথম হই, হ্যাঁ তাও হচ্ছে, কিন্তু সেকেন্ড হবে জামাত, মধ্যে তো কেউ নাই। কিন্তু আমরা যদি কোনোদিন ফেল করে যাই, তাইলে কিন্তু যাকে এখন সেকেন্ড বানাচ্ছে আমরা অজান্তে, তারা কিন্তু ফার্স্ট হয়ে যাবে। তখন কিন্তু 7 দশে 70 বছরও কিন্তু আমরা কাইন্ডা পথ ফুরাইব না জামাত একবার ক্ষমতায় আসলে। কারণ এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। জামাত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক অপশক্তি। এরা যদি একবার ক্ষমতা আসতে পারে, মাসে যা করছে 90 বছর তারা এটা করে ছাড়বে। কাজে আমি সবাইকে সাবধান হতে বলি জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি সম্পর্কে, এবং এইসব এই বাটপার, চিটার, অসভ্য, অভদ্র, অন্যায়কারী, টাকা লুণ্ঠনকারী এইসব ছেলে পেলেদের সম্পর্কে আমি সবাইকে আমি সাবধান হইতে বলি। আমি বলতে চাই যে এই দেশে ধরেন এমপি ইলেকশন গেছে গা, সেকেন্ড পার্টি কোনটা? 33% ভোট পাইছে জামাত জোট। আমি কিন্তু এটা বলছি, পার্লামেন্টেই বলছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সামনে, পার্লামেন্টে 18 কোটি মানুষের সামনে বলছি, যদি আওয়ামী লীগ থাকতো অথবা আওয়ামী লীগ না হইয়া মধ্যে একটা শক্তি যদি ইলেকশন করতে পারতো, জামাত কি 33% ভোট পাইতো? এখন কিন্তু জামাত 33% ভোট পাইছে। যে জামাতের ভোট ছিল 6%, সেটাকে কিন্তু আমরা ইচ্ছা করে তাদেরকে 33% দিছি। এই শক্তিতে এখন জামাতের আমির বলে হাসিনাকে ফেলতে 36 দিন লাগছে, তারেক রহমান 36 ঘন্টার মধ্যে পালায়া যায়। গোলাম পারওয়াররা এই কথা বলতে সাহস পায় কেন? তারা দেখতেছে বাবা আমরা তো 70টা সিট পাইয়া ফেলছি, আর বাচ্চা কাচ্চাকে নিয়ে 76টা সিট আমরা পাইয়া ফেলছি, পার্লামেন্ট সিট। কাজে আমরা ইচ্ছা করলেই ফেলে দিতে পারবো। কিন্তু এই ভোটটা যদি তৃতীয় শক্তি থাকতো, তাইলে জামাত কিন্তু ওই 10 বা 15-র মধ্যে আটকে যেত।
এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে একটা মস্ত বড় গেপ থেকে যাচ্ছে রাজনীতির। আমরা ইচ্ছাকৃতভাবে অপশক্তিকে এইখানে সুযোগ করে দিচ্ছি কিনা, এটা আমার মনে কিন্তু প্রশ্ন আছে। যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনের ইলেকশন, আমার দক্ষিণে মনে করেন একজন বিএনপি দাঁড়াইলো, এখন সালাম সাহেব আছে, হয়তো বা ইশাক আছে, দুইজনের যে কোনো একজন বিএনপি থেকে দাঁড়াইলো। আর এইসব ছেলে পেলেদের একজন কি কি নাম ডাকছো, বিপি, এরপরে আরো কে কে দু একজন, ওই যে আসিফ বুয়া, এরা দাঁড়াইতে চায়। এরা কোন সাহসে দাঁড়ায়? একমাত্র সাহস হইল যে আমরা ফেল করলেও সেকেন্ড পার্টি হোক, কারণ মধ্যে তো আর কেউ নাই। কিন্তু এখানে যদি মধ্যে কোনো শক্তি ইলেকশন করতে পারে, তারা তৃতীয় নম্বরে যাইবো যে এদের জামানত বাঁচবে না। কিন্তু এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, মধ্যে কোনো শক্তি না থাকে, তাইলে এরা কিন্তু কন্টেস্ট করবে এবং বিপজ্জনক অবস্থায় বিভিন্ন মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে করতে হবে এবং লোকাল ইলেকশন। কথাটা কি আপনার ধরেন উপজেলা ইলেকশনে একজন দাঁড়ালো বিএনপি আর একজন জামাত, তখন তো মানুষ দুই ভাগে ভোট দেব, আর তো মানুষের কোনো চয়েস নাই। এই যে মানুষকে আমরা চয়েস নাই অবস্থায় নিয়ে যাচ্ছি, এইটা কিন্তু আমাদের রাজনীতির একটা, আমার মনে হচ্ছে রাজনীতির কৌশলের পুরো ত্রুটি থেকে যাচ্ছে বলে আমি মনে করি। ফ্রি ছাড়েন, যারা ইলেকশন করেন, আওয়ামী লীগের যদি কেউ দুষ্ট লোক থাকে, যার নামে মামলা আছে তারা ধরে জেলখানায় নিয়ে যান, কিন্তু যার নামে মামলা সে দাঁড়াইতে চায় তাকে সুযোগ দেয়া দেন। লোকাল গভর্নমেন্টে যদি কেউ দাঁড়াইতে চায় দাঁড়াবে, তখন দেখবেন এই জামাতের অবস্থা কি দাঁড়ায়। কিন্তু এখন যদি আপনি তাকে সুযোগ দেন এককভাবে ইলেকশন করার বিএনপি আর জামাত, তাইলে কিন্তু এই যে ওই যে বাকবাকুম যে ডাকটা, এটা কিন্তু জামাতের থাকিয়া যাবে। কারণ তারা মনে করবো আচ্ছা বিএনপি পাস করলো, আমি তো সেকেন্ড পার্টি। এ হলো অবস্থাটা। এই জায়গাটা আমাদের গ্যাপ থেকে যাচ্ছে। কাউকে আপনি নিষিদ্ধ করে, এখন তো বুঝতেছেন নিষিদ্ধ করে খুব বেশি দিন রাখা যাবে না, কারণ নিষিদ্ধটা সারা পৃথিবী চায় না। আমেরিকা চায় না, ইন্ডিয়া চায় না, কেউই চায় না পৃথিবীর যে একটা দল নিষিদ্ধ থাক। দল নিষেধ, মুসলিম লীগকে তো নিষিদ্ধ করতে হয় নাই। মুসলিম লীগের স্বাধীনতার পরে 69 সনে মুসলিম লীগ ইলেকশন করছে, সেখানে সবুর খান সহ কয়েকটা সিট পাইছিল। কিন্তু এখন যদি মুসলিম লীগ এসে জনগণকে আব্বাজান ডাকে, হারিকেন মার্কায় কিন্তু কেউ ভোট দেবে না। ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বাস করলেন যে তারা এই করছে, কিন্তু আপনি যদি তাকে যদি নিষেধের মাধ্যমে তাকে রাজনীতি করতে না দেন আইনের মাধ্যমে, তাইলে কিন্তু তার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে, যেমন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি থাকে। এইটা আমাদের প্রথম থেকে মুসলমানদের বেলায় শুরু হয়েছে। আদমকে বলছিল যে তুমি যেখানেই যাও, আল্লাহ বলছিল তুমি ওই কর্ণে যাও না, ওই চতুষ্কোণের দিকে তুমি যাও না। কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশন হইল তার স্ত্রী, আমাদের প্রথম উনি তার স্বামীকে বুঝাতে লাগলেন ওখানে কি আছে দেখুন লাগতো, ওইটা দেখতে গিয়েই কিন্তু বিপদে পড়ল। কাজে আপনি যাকে বন্ধ করে রাখবেন তার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকবে। 10 বছর 15 বছর পরে যে ছেলেটির বয়স এখন 5 বছর, তার বয়স কিন্তু 20 বছর হবে। 5 বছরের ছেলেটি কিন্তু জানলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আরো 15 বছর পরে তার যখন 20 বছর বয়স হবে বা 18 বছর বয়স হবে, ভোট দেওয়ার মতো বয়স, তখন সে জানতে চাবে একটা দল যে নিষিদ্ধ, এই দলটারে নিষিদ্ধ করছিল কেন। এই অ্যাট্রাকশনটা কিন্তু আসবে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি আসে। এবং ওই জায়গাতে না, আমরা ওই জায়গাতে আমরা সবাই মিলেও যারা মনে করতেছি যে আবার আমরা সবাই মিলে যাবো বা আমরা কালুরা বা ওই যে জামাতরা মিলে যাবো আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, সবসময় এটা হয় না। কারণ জামাতের যে গোবরের রূপ, এরা যে মানুষ না। এখন যদি একজন এইসব বলে যে তোমার 10 কেজি দুধ আছে আর আমার কাছে 250 গ্রাম গোবর আছে, কথাটা আমি সবসময় বলি চলো মিলেমিশে খাই, দুধের মাঝে একটু গোবর মিশাও, আমরা সবাই মিলে খাই, খাবেন? জামাতের চরিত্রটা কিন্তু প্রকাশিত। এখন আমাদের নেতারা চেষ্টা করলেও কিন্তু আর জামাতের সাথে সবটা মিলাইতে পারবো না কিন্তু বিএনপিকে, এটা মনে রাখেন।
জায়গাটা কিন্তু যেমন শামসুজ্জামান নূর সাহেবের মতো লোক টেবিল ছাপড়ায় বলছে, এই রাজাকারের বাচ্চারা একাত্তর শুনলেই জ্বলে। আপনি দেখছেন বোধহয় ঘটনাটা। এই কথাটা আমি বলার কারণে আমি কিন্তু এমন ভাবে বলি নাই। আপনার তো আমরা তো রাত সাক্ষী, আপনার সেই যুদ্ধের রাত সাক্ষী, আমরা সেটা প্রত্যক্ষদর্শী। তো আমার বাসায় যেদিন আমাকে সাসপেন্ড করা হয় সেই মুহূর্তে তুমি বৈশা ছিলে আমার বাসায়। তুমি আমাকে খবর দিলা যে আপনাকে 3 মাসের জন্য সাসপেন্ড করছে, তুমি খবরটা দিলা আমাকে। আমি খুব অবাক হয়েছিলাম, খুব অবাক হয়েছিলাম। কিন্তু আজকে যে কথার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছিল ওইটা এখন সামান্য কথা, 2 এ 2 4, 2 দুগুণে 4, এটা এখন সামান্য কথা হয়ে গেছে। এখন এর চেয়ে বহু বেশি কথা বিএনপির যারা আজকের প্রজন্ম বা আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ ছিল তারা কয়। এখন মন্ত্রিসভার সদস্যরা পার্লামেন্টে দাঁড়ায় কয়, এই এরপরের বাংলাদেশ আমি কইলাম না, আমি খালি এবং এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। সেই যুদ্ধটা যদি জামাত যদি বুদ্ধিমান হয়, সেই যুদ্ধটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবে না। কারণ আমি জানি তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে অর্থ আছে, তাদের ছেলেরা সমস্ত থানাগুলা লুট করছে। তারা মনে করবে যে সশস্ত্র ভাবে আমাদেরকে বা মানুষকে মোকাবেলা করবে, বুদ্ধিমান হইলে এটা তারা করবে না। তাহলে কিন্তু এদেশে যুদ্ধটা কিন্তু কঠিন যুদ্ধ হবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। ওই যে আমি বলছি, বাংলায় শুধু কোকিল, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযুদ্ধ জিতবে, রাজাকার হারবে। এইটা যদি জামাতরা মনে রাখে তাহলে তারা এই দেশে বাচ্চা টেচা থাকতে পারবো। আর যদি স্বপ্ন দেখে এই দেশে তারা রাজত্ব করব, তাহলে তারা ভুল করতেছে। দ্যাট উইল নট বি আল্লাহর রহমতে, এন্ড দ্যাট উইল নেভার বি। জামাতের মতো একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল, একটা মুনাফেক রাজনৈতিক দল এই দেশে কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাবে না, আল্লাহর রহমত। জি, আমি আর 2টা ছোট প্রসঙ্গ দিয়ে দর্শকেরও প্রশ্ন আছে, শেষ করবো আজকের অনুষ্ঠান। একটা হলো যে আপনি সরকারি দলে আছেন, তো আমরা জানি ডক্টর ইউনূসের ইমেজ পাবলিকের কাছে এমন জায়গায় দাঁড়িয়েছে, তিনি ফ্রান্স গেছেন, হয়তো নর্মাল ট্যুরে গেছেন, হয়তো আবার ফিরেও আসবেন, কিন্তু মানুষের মধ্যে ধারণা যে ডক্টর ইউনূস ভেগে গেছে, পালিয়ে গেছে, এটা মানুষের ধারণা আর কি, তার ইমেজটা এমন জায়গায় গেছে। তো আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে আপনি সরকারি দলে আছেন, ইউনূসের উপদেষ্টাদের বিদেশ যাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকে হাইকোর্টে রিটও আছে একটা, তো কেন আপনার সরকার ওই যে তাদের অপকর্মগুলো এগুলো তদন্ত করছে না, তাদেরকে কেন নির্দ্বিধায় বিদেশ যাত্রা করতে দিচ্ছে? এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, কিন্তু আপনাদের সরকারের সময় দেখা যাচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে বা 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে মানুষজনকে জেলে যেতে হচ্ছে। ইভেন শাহবাগ থানার ওসি বলেছিল 7ই মার্চে